हेलो स्टूडेंट, वेलकम टू अड्डा 24/7 WBCS टपार অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আজকে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে এই স্পেশাল সেশনটি। প্রশ্নটি হলো নালন্দা ইউনিভার্সিটিকে নিয়ে, অর্থাৎ 1193 সালে বখতিয়ার খলজির দ্বারা নালন্দা বিশ্ববিদ্যালয় আক্রমণ এবং এই নালন্দার ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়া। কেন বখতিয়ার খলজি নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেছিলেন? এই যে নালন্দা, এই নালন্দা না ছিল কোনো রাজার কেল্লা, না ছিল কোনো অর্থ ভাণ্ডার। তাহলে প্রশ্ন তো মনে জাগেই যে কেন বখতিয়ার খলজি নালন্দা বিশ্ববিদ্যালয়কেই ধ্বংস করতে এগিয়ে এলেন। চলো আজকের এই সেশনটিতে এই প্রশ্নটিরই উত্তর খোঁজার চেষ্টা করি। তবে মূল বিষয়ে ঢোকার আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটু অল্প করে ইন্ট্রোডাকশন তোমাদের জানিয়ে রাখি। নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটি বিশ্বের প্রাচীনতম একটি শিক্ষা প্রতিষ্ঠানের দগমা পাওয়া এই বিশ্ববিদ্যালয়টি 5th সেঞ্চুরির কোনো সময় বর্তমান বিহারে নির্মাণ করা হয়েছিল। এই নালন্দা শব্দটিকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখব তিনটে শব্দের সংমিশ্রণ হচ্ছে নালন্দা, না আলম দা। এই তিনটে শব্দের অর্থ যদি আমরা খুঁজি তাহলে নালন্দা মানে হচ্ছে যেখানে জ্ঞানের প্রবাহ দেখা যায়, তাই জ্ঞানের সমৃদ্ধির জায়গা এই নালন্দা। তবে এই নালন্দা বিশ্ববিদ্যালয় যে 5th সেঞ্চুরিতেই তৈরি হয়েছিল তার বিবরণ নিয়ে সংশয় অবশ্যই আছে। যেমন চৈনিক পরিব্রাজক ফাহিয়েন, ইতো সিং, এদের যদি আমরা বর্ণনা দেখি তাহলে এদের বর্ণনা থেকে আমরা নতুন বা অন্য তথ্য উপস্থাপন করতে পারি। যেমন ফাহিয়েন তিনি বলছেন 7th সেঞ্চুরি নাগাদ নাকি নালন্দা ইউনিভার্সিটিটি তৈরি হয়েছিল বা মহাবিহারটি নির্মিত হয়েছিল, যেটি একটি বৌদ্ধ শিক্ষা কেন্দ্রের নামে পরিচিত লাভ করেছিল। আর সেই সময় গুপ্ত বংশের রাজা নাকি ছিলেন প্রথম কুমারগুপ্ত। এবং এই তোমার হিউয়েনসাংয়ের যে বিবরণ রয়েছে সেই হিউয়েনসাংয়ের বিবরণে এটাও জানা যায় নালন্দায় তৎকালীন সময়ে প্রায় 10,000 মঙ্ক এবং 1510 জন শিক্ষক দ্বারা এই পুরো ইউনিভার্সিটিটি পরিচালিত হতো। কোথা থেকে না কোথা থেকে স্টুডেন্টরা এই নালন্দাতে পড়তে আসতো শুনলে অবাক হবে। যেমন চীন, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, পার্সিয়া, তুর্কি, শ্রীলঙ্কা, কিছু দেশ বাদ নেই, প্রায় ম্যাক্সিমাম বহু দেশ থেকে স্টুডেন্টরা আসতো নালন্দায় পড়াশোনা করতে। তাদের মধ্যে এই নামগুলো ছিল সবার ওপরে। নালন্দাতে রাজরাজারাও কিন্তু প্রচুর পরিমাণে ডোনেট করত। এর জন্যই বোধহয় নালন্দায় এই 10,000 ছাত্র, 10,000 মঙ্ক একেবারে ফ্রি অফ কস্ট তারা কিন্তু তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারত। কি পড়ানো হতো নালন্দাতে? নালন্দাতে বৌদ্ধ জ্যোতিষ মানে বৌদ্ধ জ্ঞান, জ্যোতিষ, অঙ্ক, দর্শন, চিকিৎসা, ব্যাকরণ সমস্ত কিছু বিষয়ে কিন্তু খুব ভালোভাবে এখানে কিন্তু পড়ানো হতো। এমনকি নালন্দাতে এমন কিছু নাকি মানে উপনিষদের ম্যানুস্ক্রিপ্ট ছিল অরিজিনাল, যেটা আর কোথাও কিন্তু ছিল না বা এর সংকলন কিন্তু হয়নি। মানে অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টও নাকি নালন্দাতে মজুদ ছিল। হর্ষবর্ধন থেকে আমরা ধর্মপাল, নাগার্জুন, হিউয়েনসাং সবাই এখানে পড়েছিল, মানে পড়াশোনা করত। আর আর্যভট্ট নাকি সেই সময় নালন্দার প্রধান অধ্যক্ষ ছিল। এইভাবে নালন্দা রাজাদের পৃষ্ঠপোষকতায় এবং বহু ছাত্রদের সংমিশ্রণে সেখানে আদর্শ শিক্ষা কেন্দ্রে পরিণত হয়েছিল।
এইভাবেই 400টি বছর কেটে গেল। নালন্দা ফুলে ফেপে উঠল শিক্ষার জগতের ক্ষেত্রে। এরপরেই হঠাৎ এলো বিপত্তি। কি বিপত্তি? চলো সেকেন্ড পার্টে আমরা আলোচনা করে নেব নালন্দার কিভাবে বা কেন নালন্দা আক্রমণিত হয়েছিল বারংবার। আমরা তো সবাই জানি যে নালন্দা নাকি বখতিয়ার খলজি প্রথম আক্রমণ করেছিল। এইটা কিন্তু সম্পূর্ণ ভুল। মূলত নালন্দাতে 3বার আক্রমণ হয়েছিল। প্রথম 2বার আক্রমণ হলেও রাজাদের সহযোগিতায় বা পৃষ্ঠপোষকতায় নালন্দা আবার তার অতীত গৌরবকে ফিরে পেতে সক্ষম হয়েছিল। কিন্তু 3বার লাস্ট আক্রমণ করেছিল বখতিয়ার খলজি। তারপরে নালন্দা কিন্তু আর মাথা তুলে দাঁড়াতে পারেনি, একমাত্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চলো এবার আমরা জেনে নিই নালন্দাতে মূলত কারা কারা কোন সময় আক্রমণ করেছিল। নালন্দার যদি আমরা প্রথম আক্রমণ দেখি তাহলে আমরা দেখব হুনরা নালন্দায় প্রথম আক্রমণ করেছিল। সময়কালটা নিয়ার অ্যাবাউট 455 থেকে ওই 67 খ্রিস্টাব্দের মধ্যে হবে। আর হুনদের মধ্যে মিহিরকুল তারা কিন্তু এই নালন্দাতে প্রথম আক্রমণ করেছিল, যারা সাইবার পাস থেকে ভারতে ঢোকে এবং সেখানে কিন্তু আক্রমণ করে। এবং নন্দরা যারা মানে ছিল তারা তোমার এরপরে যারা শাসকরা ছিলেন তারা মূলত নালন্দাকে গুছিয়ে তুললেও পরবর্তীকালে নালন্দা আবার কিন্তু সম্মুখীন হলো বিপদের বা আক্রমণের। সেটা কি? 7th সেঞ্চুরি নাগাদ বাংলার গোদাস বংশ এরা কিন্তু নালন্দা আক্রমণ করে। কিন্তু তাদের এরপর হর্ষবর্ধনের সহযোগিতায়, হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায় নালন্দা কিন্তু আবার সেই আগের গৌরবকে ফিরে পেয়েছিল। কিন্তু শেষ 1193 সালে তোমার বখতিয়ার খলজি যখন নালন্দা আক্রমণ করলো, তারপরে কিন্তু নালন্দা অ্যাজ এ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তো এবার আমরা আলোচনা করতে পারি যে নালন্দাতে বখতিয়ার খলজি কেন আক্রমণ করলো, কি ছিল নালন্দায়, কি জিনিস, নালন্দার কোন জিনিস বখতিয়ার খলজিকে আকর্ষণ করেছিল? না ছিল এখানে অর্থভাণ্ডার, না ছিল এখানে কোনো রাজার কেল্লা, শুধুমাত্র এখানে তো ছিল শিক্ষা প্রতিষ্ঠান। এই জায়গায় মানুষ ছাত্ররা শিক্ষিত হতো, এই জায়গায় জ্ঞানের সমৃদ্ধ ভাণ্ডার ছিল। তাহলে বখতিয়ার খলজি এমন কি দেখলেন যে নালন্দায় কে ধ্বংস করতে হলো? চলো শুনে নি এই পাঠে বখতিয়ার খলজি কেন নালন্দা আক্রমণ করেছিল। দেখো, নালন্দাকে যদি আমরা দেখি নালন্দা আক্রমণের কারণ, তাহলে একবার নাকি বখতিয়ার খলজির প্রচণ্ড অসুখ হয়েছিল এবং এই অসুখের মানে সুস্থ হতে তার সময়ও লাগছিল। কিন্তু তার দরবারে বা তার রাজ্যে এমন কোনো চিকিৎসক ছিল না যে চিকিৎসক বখতিয়ার খলজিকে সুস্থ করে তুলতে পারবে, সব মানে পুরোপুরি সুস্থ করে তুলতে পারবে, এরকম চিকিৎসক কিন্তু ছিল না। তাই কোনো সূত্রের মারফত বখতিয়ার খলজির কানে এই কথাটি পৌঁছায় যে সেই সময় নালন্দার প্রধান অধ্যক্ষ ছিলেন যিনি, তার নাম রাহুল শ্রীভদ্র। তিনি একজন বিখ্যাত চিকিৎসক। তাই সেই চিকিৎসকের দ্বারা যদি বখতিয়ার খলজির চিকিৎসা করা হয় তাহলে তিনি সুস্থ হয়ে যাবেন, এরকমই একটি কথা আমরা জানতে পারি বখতিয়ার খলজির কাছে গেছিল। কিন্তু বখতিয়ার খলজি সেখানে নারাজ এবং সেই শ্রীভদ্রের কাছ থেকে, রাহুল শ্রীভদ্রের কাছ থেকে তিনি কোনো মতেই ট্রিটমেন্ট কিন্তু নেবেন না। কেন? কারণ রাহুল শ্রীভদ্র হচ্ছেন হিন্দু আর বখতিয়ার খলজি হলেন মুসলিম। তো মুসলিম রাজা তার হিন্দু বিদ্বেষিতার জন্য সে কিছুতেই রাহুল শ্রীভদ্রের কাছে কোনো রকমই ট্রিটমেন্ট নেবে না, মানে তার কাছে যাবেন না। তাই খবর পৌঁছালো রাহুল শ্রীভদ্রের কাছে যে আপনি চলে আসুন বখতিয়ার খলজির কাছে এবং এসে আপনি ট্রিটমেন্ট করুন। তখন রাহুল শ্রীভদ্র কোনো রকম চিন্তা না করেই, কোনো রকম দ্বন্দ্বপূর্ণ মন না নিয়েই তিনি একজন রাজার চিকিৎসা করার জন্য উপস্থিত হন এই বখতিয়ার খলজির প্রাসাদে। তিনি তাকে ট্রিটমেন্ট করেন। তবে ট্রিটমেন্টের আগে বখতিয়ার খলজির কিন্তু একটা শর্ত ছিল।
কি শর্ত? শর্তটা হচ্ছে যে রাহুল শ্রীভদ্র তিনি তাকে ট্রিটমেন্ট করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু তার দেওয়া কোনো ওষুধ বখতিয়ার খলজি মুখেও কিন্তু তুলবেন না হিন্দু বিদ্বেষিতার জন্য। রাহুল শ্রীভদ্র তাকে ট্রিটমেন্ট করলেন এবং সাময়িকভাবে সবাইকে আশ্বস্ত করার জন্য বললেন যে এই বখতিয়ার খলজি বা সুলতান খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, তার এমন কিছু রোগ হয়নি। এবং তিনি তাকে কোরআন পড়তে দিলেন যে আপনি এই সময় কোরআন পড়ুন, দেখবেন কোরআন পড়তে পড়তে আপনার শরীর এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা অবধি আপনি কোরআন পড়ুন, পেজ নাম্বার বলে দিয়েছিলেন, এইখান থেকে এইটুক পর্যন্ত কোরআন পড়ুন, দেখবেন আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন। সেরকমই দেখা গেল বখতিয়ার খলজি প্রতিদিন সেই পেজ থেকে সেই পেজ পর্যন্ত কোরআন পড়ছে এবং পড়তে পড়তে সত্যি বখতিয়ার খলজি কিন্তু সুস্থ হয়ে গেল। ভাবছো কোরআনের গুণে বখতিয়ার খলজি সুস্থ হয়ে গেছিল? একদমই নয়। ওখানে রাহুল শ্রীভদ্র কি করলেন, ওই কোরআনের পাতায় তিনি ওষুধ লেপে দিতেন, আর সেই কোরআন পড়তে পড়তে গন্ধের দ্বারা যেইটুক ঘ্রাণ শক্তির দ্বারা ওষুধগুলো তার শরীরে প্রবেশ করত এবং সেখান থেকেই বখতিয়ার খলজি সুস্থ হয়ে উঠেছিলেন। ভাবতে পারছো? আর এই কথাটি যখন বখতিয়ার খলজি সুস্থ হবার পরে জানতে পারলেন যে এই রকমভাবে এই রাহুল শ্রীভদ্র এই কাজটি করেছেন, তখন তিনি আশ্চর্য হলেন। খালি একটা বিষয়ে তিনি হিংসা বোধ করলেন যে তাহলে হিন্দুদের বুদ্ধি আমাদের মানে সুলতানদের বুদ্ধির ওপরে, মানে মুসলিম শাসকদের বুদ্ধির ওপরে, এটা তো কোনো মতে সহ্য করা যায় না। তাই এই বখতিয়ার খলজি তিনি কি করলেন, তিনি ঠিক করলেন তিনি নালন্দা আক্রমণ করবেন এবং এর জন্যই তিনি নালন্দাতে আক্রমণ করেছিলেন তার অভিমানের জন্য, তার নিজের আক্রোশের জন্য তিনি কিন্তু নালন্দা আক্রমণ করলেন এবং নালন্দাকে তিনি ধ্বংস করলেন। এই হচ্ছে মেন কারণ। তবে নালন্দাতে তিনি ধ্বংস করলেন কি? নালন্দাতে কি কোনো রত্নভাণ্ডার ছিল? না, নালন্দাতে রত্নভাণ্ডার যদি বলো তাহলে সেটা হচ্ছে নালন্দার লাইব্রেরি, যে লাইব্রেরিটি বিশ্বের সব থেকে বড় লাইব্রেরি হিসেবে চিহ্নিত হয়েছে। লাইব্রেরিটির নাম, নালন্দার লাইব্রেরিটির নাম ধর্মগঞ্জ, লাইব্রেরিটির নাম ছিল ধর্মগঞ্জ। আর এই ধর্মগঞ্জ 3টে বিল্ডিং মিলে তৈরি হতো, আর এই 3টে বিল্ডিংয়ের সম্পূর্ণ আলাদা আলাদা নাম ছিল। একটা নাম ছিল রত্নসাগর, একটা নাম ছিল রত্নদধি এবং আরেকটি নাম ছিল রত্নরঞ্জক, যেখানে প্রায় 90 লাখ বই ছিল মজুদ। এটাই ছিল সেই সময় নালন্দায় যারা চিকিৎসা করতেন, নালন্দায় মঙ্কদের মেন রত্ন। নালন্দাতে ওই 90 লাখ বইয়ের মধ্যে এমনও কিছু বই ছিল যে বইগুলো কিন্তু ম্যানুস্ক্রিপ্ট অরিজিনাল ছিল, যাকে পুনরায় কিন্তু লেখাও হয়নি। তাই যখন এই বখতিয়ার খলজি তার নিজের অভিমানের জন্য নালন্দা আক্রমণ করলেন, তখন দেখা গেল সংঘর্ষ। নালন্দাতে জ্বালিয়ে দেওয়া হলো নালন্দাকে, বৌদ্ধিস্ট মঙ্কদের একদম পাশবিক অত্যাচার করা শুরু করলেন বখতিয়ার খলজির সেনাদল। ধরিয়ে দেওয়া হলো নালন্দার গ্রন্থাগারে আগুন, যাতে তার এই জ্ঞান ভাণ্ডার চিরতরে নষ্ট হয়ে যায়। মিনহাজুস সিরাজ, তোমরা জানোই বইটার নাম তাবাকাত ই নাসিরি। এই বইতে তিনি বলছেন, মিনহাজুস সিরাজ, যে নালন্দার গ্রন্থাগারে আগুন 3 মাস ধরে জ্বলেছিল এবং এই 3 মাস জোরে মানে পুড়ে যাবার পর নালন্দাতে অবশিষ্টাংশ কিছুই নাকি ছিল না। যে ম্যানুস্ক্রিপ্টগুলো উদ্ধার করাও কোনো দিনও কিন্তু সম্ভবপর হয়নি, একমাত্র এই বখতিয়ার খলজির তার হঠকারিতার সিদ্ধান্তের জন্য। তবে নালন্দা প্রকৃতির তালে দেখা গেছিল ওই পরিত্যক্ত ইউনিভার্সিটি আস্তে আস্তে মাটির তলায় চলে যায়। তবে এই নালন্দা চলে গেলেও, নালন্দা মাটির তলায় চলে গেলেও কনক্লুশনে আমরা এই কথাটাই বলতে পারি, নালন্দাকে পুনরায় শিক্ষা কেন্দ্র হিসাবে তৈরি করার সিদ্ধান্ত বর্তমান কালে সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল। সর্বপ্রথম 2006 সালে এপিজে আব্দুল কালাম ফার্স্ট
এই ইউনিভার্সিটির পুনরুদ্ধারের কথা, বা পুনরুদ্ধার মানে এখানে নতুন করে শিক্ষা প্রদানের কথা তিনি উল্লেখ করেন। এইভাবে 2010 সালে পার্লামেন্ট নালন্দা ইউনিভার্সিটি অ্যাক্ট নামে একটি নতুন আইন জারি করেন, এবং যেই আইন থেকে ঠিক করা হয়েছিল কি যে নালন্দাকে আবার শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তৈরি করা হবে। এবং এই যে নালন্দা ইউনিভার্সিটি অ্যাক্ট, যেটা 2010 সালে পার্লামেন্ট থেকে পাবলিশ হলো, সেখানে তৈরি হলো একটি চেয়ারম্যানের গভর্নর বডি, যেই গভর্নর বডিতে রাখা হয়েছিল যাকে, তার নাম নোবেলজয়ী অমর্ত্য সেনকে। অবশেষে এই সমস্ত কিছুর পরে 2014 সালে ফাইনালি নালন্দাতে শুরু হয়ে গেল শিক্ষা কেন্দ্র, বা নালন্দাতে শুরু হয়ে গেল শিক্ষা প্রদান করা, অর্থাৎ যেখানে স্টুডেন্টদের ভর্তি নেওয়া শুরু হলো। এইভাবে পুরনো নালন্দা, আমাদের ভারতের অতীত ঐতিহ্য নালন্দা শেষ হয়ে গেলেও বর্তমান সরকারের প্রচেষ্টায় নালন্দা বিশ্ববিদ্যালয় পুনরায় জাগরিত হয়ে উঠেছে, এবং ভবিষ্যতে এটা অবশ্যই আমরা আশাবাদী, নালন্দা যে অতীত গৌরব বহন করে চলতো, সেই গৌরব নালন্দা আবার মাথা তুলে সেটাকে বহন করবে, এবং আমাদের সামনে ভারতের প্রাচীনতম একটি মহাবিহার, বিখ্যাত মহাবিহার, জ্ঞানী মহাবিহার নামে চিরস্মরণীয় হয়ে আমাদের সামনে আবার আবির্ভূত হবে নালন্দা বিশ্ববিদ্যালয়। তো এইরকমই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ শো বা ভিডিও তোমরা যদি দেখতে চাও, তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং শুধু তাই নয়, কমেন্ট সেকশনে তোমরা লিখে পাঠাও তোমরা আর কোন পার্টের ইতিহাসটি জানতে চাও আমার কাছ থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেশনটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আরেকটি নতুন শোতে নতুন ইতিহাসের গল্প কথা নিয়ে। সঙ্গে থেকো। আমি সুমিত স্যার, কথা দিলাম তোমাদের টপিকই কিন্তু নিয়ে আসবো, যেই গল্প, যেই ইতিহাসের কাহিনী তোমরা শুনতে চাইবে।